উনি আমাকে জড়ায় ধরে হু হু করে কেঁদে উঠলেন এবং বললেন, আমাদের 5টা ছেলে আমরা ফেরত পাই নাই। অর্থাৎ গুম হয়ে গেছে, নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু পরিচয় প্রকাশ করতে বলতে পর্যন্ত সাহস পায় না মানুষ। এমন একটা অন্ধকার সময় আমরা পার করে এসেছি। সরি, মাহমুদ ভাই আছেন, আমাদের অনেক স্মৃতি, শুধু ঢাকা শহরের স্মৃতি না, কুয়ালালামপুরের রাস্তায় আমরা হেঁটেছি, ইস্তাম্বুলের রাস্তায় আমরা হেঁটেছি, মক্কা মদিনায় জেদ্দায় আমরা মাইলের পর মাইল হেঁটেছি। মাহমুদ ভাইয়ের সাথে কখনো হেঁটে পারা যায় না, কিন্তু বিশ্বাস করেন এগুলো যদি লেখা হয়, মানে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল। এমনিতে তো খুব আবেগপ্রবণ ছিলাম, আস্তে আস্তে দেখলাম সবকিছু, সাথে সাথে সেজদায় করলাম। কারণ হচ্ছে যে আমান ভাইয়ের সাথে আমার একটা খুব বেশি স্মৃতি বিজড়িত। ওনার ঘুমের আগে প্রায় প্রতিদিনই আমাদের ফোনে কথা হতো, নানা মেসেজ আদান প্রদান হতো, এবং আমি দেখতাম যে আমান ভাই খুবই সেন্সিটিভ অনেক কথা লিখতেন। একটা ভয় আমার মধ্যে কাজ করতো যে আমান ভাই যে এই সমস্ত কথা লিখছেন, এই সমস্ত কথা বলছেন, আমার তো মনে হয় উনি যেহেতু একটা সেন্সিটিভ ফ্যামিলির সন্তান, সো ওনাকে কিন্তু অনেকে মনিটর করবে। তো আরমান তো নাই, ও বের হয়ে গেল। যে কোনো কারণে হোক আমাদের একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট ছিল, একটা আবেগপ্রবণ সম্পর্ক ছিল, এবং এরপরে আমরা বারবার চেষ্টা করেছি খবর নেওয়ার জন্য। অনেকবার আমান ভাইয়ের ব্যাপারে সবসময় খবর আসতো যে না, উনি এখনো বেঁচে আছেন। আরমানের ব্যাপারে কখনো দুই রকম ইনফরমেশন আমরা পেতাম, কখনো মনে হতো যে সে নাই, কখনো মনে হতো কেউ কেউ এসে বলেছে যে তাকে দেখা গেছে, তাকে দেখেছে। তো আমি জানি এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছেন, আপনারা কথা বলবেন। একটা রাষ্ট্র একটা কিভাবে সে ফ্যাসিবাদী হতে পারে, কিভাবে সে মানুষের সভ্যতা ভব্যতা দূর করে। আমি শুধু ভাবি আরমান এবং আজমি ভাইয়ের কথা, হয়তো ইলিয়াস আলীর কথা ও একই রকমভাবে ভাবতে হবে। হয়তো আমাদের অত অন্তরঙ্গতা ছিল না বলে আমরা অনুভব করতে পারি না। বা এখানে হাসিন ভাই আছেন, হাসিন ভাই যখন গুম ছিলেন আমি ওনার শ্বশুরের বাসায় গিয়েছিলাম। আমরা পেছন থেকে অনেক চেষ্টা করেছি। মাহমুদ ভাই জানেন যে আমাদের বাইরের কাজের চাইতেও পেছনের কাজের চেষ্টাটা অনেক বেশি ছিল। 5ই মে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার তথ্য সংগ্রহ করা, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ঢাকার অদূরে একটা মাদ্রাসায় গেলাম খোঁজ নেওয়ার জন্য যে তাদের কতজন লোক মারা গিয়েছে। তো প্রথমে গিয়ে সালাম ওদের সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে যিনি মোহতামেম ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে 5ই মে আপনাদের এখানে কি পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে। উনি আমাকে বললেন যে আমরা তো 5ই মে কোনো মিছিল টিছিলে যাই নাই, আমাদের কিন্তু একটা ছেলেও যায় নাই। আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল যে ঢাকার এত অদূরে এখান থেকে লোক যাবে না, মিছিলে যাবে না। উনি বললেন না, আমাদের মাদ্রাসা আমরা ব্লক করে রেখেছিলাম, তালা মেরে রেখেছিলাম, কোনো ছাত্রকে বেরোতে দেই নাই। তা আমি চলে আসবো, হঠাৎ আমার কেন যেন মনে হয়েছে, আমি ওই হুজুরকে এক পাশে ডেকে নিয়ে জড়ায় ধরে বললাম, আমি যেহেতু একটা টেলিভিশনে কাজ করতাম, তো আমি ওনাকে পরিচয় দিলাম, আমার এই পরিচয়। উনি আমাকে জড়ায় ধরে হু হু করে কেঁদে উঠলেন এবং বললেন, আমাদের 5টা ছেলে আমরা ফেরত পাই নাই। অর্থাৎ গুম হয়ে গেছে, নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু পরিচয় প্রকাশ করতে বলতে পর্যন্ত সাহস পায় না মানুষ। এমন একটা অন্ধকার সময় আমরা পার করে এসেছি।
সরি, মাহমুদ ভাই আছেন। আমাদের অনেক স্মৃতি, শুধু ঢাকা শহরের স্মৃতি না, কুয়ালালামপুরের রাস্তায় আমরা হেঁটেছি, ইস্তাম্বুলের রাস্তায় আমরা হেঁটেছি, মক্কা মদিনায় জেদ্দায় আমরা মাইলের পর মাইল হেঁটেছি। মাহমুদ ভাইয়ের সাথে কখনো হেঁটে পারা যায় না, কিন্তু বিশ্বাস করেন এগুলো যদি লেখা হয়, এই কালো অধ্যায়ের সময়গুলো যদি লেখা হয়, তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা, যুগের পর যুগ শেষ হয়ে যাবে। কি সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের হয়েছে। যেদিন মাহমুদুর রহমানকে আদালতে নৃশংসভাবে আহত করা হয়েছে, সেদিন আমরা কি পেরেশান ছিলাম, কত চেষ্টা করেছি যে সেই আপনার কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে যে আপনারা অন্তত একটা রাস্তা ব্যারিকেড দেন, মাহমুদুর রহমানকে নাইলে আমরা জীবিত আনতে পারবো না। তো এই জন্য বলছি যে আমি কথা বলতে চাইছিলাম না, আমরা এখান থেকে আমরা কি শিখবো, এখান থেকে আমরা কি অনুপ্রেরণা পাবো, এখান থেকে আমাদের সামনের দিকে চলার পথ কি। কারণ যদি এই রাষ্ট্রটাকে যদি সঠিক করতে না পারি, শুধু ক্ষমতার হাত বদল করে সমাধান হবে না। সেই জন্য যে বিপ্লব, যে অভ্যুত্থান আমরা অর্জন করেছি, সে অভ্যুত্থানের জায়গায় আমাদের সবাইকে আসতে হবে। আমি খুব দুঃখ ভরে দেখছি যে বিপ্লবের বা অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে চরম পর্যায়ের অসহিষ্ণুতা, চরম পর্যায়ের অধৈর্য, চরমভাবে তারা ধৈর্যহীন হয়ে যাচ্ছেন। এবং আপনি যদি 91 থেকে 96 দিনগুলোর দিকে দেখেন, পত্রিকাগুলো খুললেন, একই রকম ভোকাবুলারি দেখতে পারবেন, একই ধরনের আচরণ দেখতে পারবেন দলগুলোর মধ্যে, একই ধরনের প্রতিক্রিয়া দেখতে পারবেন। এখানে যারা আছেন তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করছেন। আমি অনুরোধ করব যে রাষ্ট্রটাকে যদি ঘুরে দাঁড়াতে হয়, রাষ্ট্রতে যদি এ ধরনের গুম খুনের রক্তাক্ত অধ্যায় থেকে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে ধৈর্যশীলতার জন্য নসিহত করতে হবে, সবাইকে নিজেদের বোঝ নিতে হবে। আমি শেষ পর্যায়ে আমান ভাইকে শুধু বলবো যে আপনার একটা নতুন জীবন এটা, সুতরাং আপনার আবেগ এবং আপনার বাস্তবতা সব কিছু মিলিয়ে আপনাকে নতুনভাবে এই রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, সেটা আমার অনুরোধ থাকবে। আপনার আবেগ অনেক বেশি, এটা আমি জানি ব্যক্তিগতভাবে। তো আমি অনুরোধ করব যে নিশ্চয়ই এই 8টা বছর আপনি যা দিতে পারেন নাই, এর চাইতে অনেক বেশি আপনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।